প্রায় 2 ঘন্টা পর মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে শেষ হয়েছে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। সূত্রের খবর 5 দফা দাবির বিষয় উঠেছে, দুতরফেই কিছু শর্ত দেওয়া হয়েছে এমনটাও বলছে সূত্র। মিনিটস মিলিয়ে দেখার কাজ চলছে বলছে সূত্র আর কি বলছে দীক্ষা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন আমাদের সহকর্মী দীক্ষা। দেখো 6টা 18 মিনিট নাগাদ আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের নিয়ে বাস এসে পৌঁছে কালীঘাটের মুখ্যমন্ত্রী বাড়ির সামনে এবং 6টা 40 থেকে তাদের সিকিউরিটি পাস হবার পরে 6টা 40 মিনিট থেকে সেই বৈঠক শুরু হয়। প্রায় 2 ঘন্টা 5 মিনিটের উপর বৈঠক চলে। বৈঠক শেষেই আমরা দেখেছিলাম যে বাস আবার ভেতরে ঢুকেছে জুনিয়র চিকিৎসকদের বেরিয়ে যাবেন বলে, কিন্তু তারপরে আমরা দেখছি এখন রাত 10:30 হয়ে গিয়েছে, জুনিয়র চিকিৎসকরা এখনো ভেতরে রয়েছেন। যেটা আমরা জানতে পারছি বৈঠক ইতিবাচক হয়েছে। 5 দফা যে দাবি তারা নিয়ে এসেছিলেন সেই 5 দফা দাবি তারা সেখানে রেখেছেন, মুখ্যমন্ত্রীর সামনে পেশ করেছেন মুখ্যমন্ত্রী এবং যারা শীর্ষে আমরা রয়েছেন। তবে কিছু সেখানে কন্ডিশনালও ব্যাপার আছে, অর্থাৎ দুতরফের ক্ষেত্রে কিছু শর্ত রাখা হয়েছে এবং তারপরে যেটা রাজি হয়েছিলেন আজকে, যেটা প্রথম থেকেই মুখ্য সচিব যে চিঠিতে লিখেছিলেন যে লাইভ স্ট্রিমিং বা কোনো ভিডিওগ্রাফি হবে না, কিন্তু মিনিট টু মিনিট দরকার তারা দিয়ে দেবেন এবং সেক্ষেত্রে দেখা গেল মিনিট টু মিনিট তারা দিয়েছেন এবং সেক্ষেত্রে সেই কাজও চলছে। কিন্তু তারপর থেকে এখন যেটা আমরা খবর পাচ্ছি ভেতর থেকেই যে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করবেন এবং আগে থেকেই যেটা ঠিক ছিল জুনিয়র আন্দোলনকারী চিকিৎসক তারা বৈঠক ফলপ্রসূ হোক বা না হোক তারা এখান থেকে বেরিয়ে স্বাস্থ্য ভবনে যাবেন এবং সেখানে গিয়ে তারা জিবি করে একটা প্রেস কনফারেন্স করবেন। কিন্তু এখন ঘড়ির কাটা 10:30, এখন যেটা আমরা ভেতর থেকে এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকের দল বাইরে বেরোননি এবং মুখ্যমন্ত্রী যে প্রেস কনফারেন্স করবেন আমরা এখনই দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করবেন, সেই অলরেডি বার্তা চলে এসে একটু পরে কিন্তু মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করবেন এবং সেখানে মুখ্যমন্ত্রীর একটা প্রেস কনফারেন্স হবে বলে আমরা এটা বুঝতে পারছি। তবে সেটা কতক্ষণ পরে সেটা এখনো পর্যন্ত ঠিক নয়, তবে যৌথ প্রেস কনফারেন্স হবে। এখনো পর্যন্ত যেতে ভেতর থেকে যেটা খবর আছে দেখো এখনো পর্যন্ত যেটা ভেতর থেকে যে খবরটা আসা হয়েছে বা মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে সাধারণ মানুষ এখানে অনেকে দাঁড়িয়ে গেছেন এখানে, সেক্ষেত্রে সাধারণ মানুষকে আলাদা করে যারা যাতে মিডিয়ার লোকজন সামনে থাকেন ফলে একটা ভেতর থেকে আমাদের কাছে খবর এসেছিল 8 ঘন্টা আগেই যে মুখ্যমন্ত্রী একটা প্রেস কনফারেন্স প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এখন দেখার দীক্ষা যে মুখ্যমন্ত্রী একা এই সাংবাদিক বৈঠক করেন নাকি এর আগে নবান্নে বৈঠক ভেস্তে যাওয়ার পর মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে যে কথা বলেছিলেন তেমন হলে আমরা একসঙ্গে সাংবাদিক বৈঠক করতে পারতাম। আজকে সেই একসঙ্গে সাংবাদিক বৈঠক হয় কিনা নজর থাকবে সেদিকে। সঙ্গে থাকো সৌরভের কাছে একটু যাই। সৌরভ, দীক্ষা বলছিল যে ইতিবাচক এখনো পর্যন্ত, তুমিও বলছিলে ইতিবাচক, সকাল থেকে বোধহয় ইতিবাচক হওয়ার দিকে ইঙ্গিতটা ছিল। সৌরভ দেখো যৌথ সাংবাদিক বৈঠক, সে যৌথ সাংবাদিক বৈঠক জুনিয়র চিকিৎসকদের তরফে একটি সূত্র বলছে যে যৌথ সাংবাদিক বৈঠকের সম্ভাবনা নেই, তারা আলাদা করে একটি বৈঠক করবেন এবং সেই বৈঠকের পর তারা স্বাস্থ্য ভবনে গিয়ে পূর্ণাঙ্গ সেই তাদের যে বক্তব্য পূর্ণাঙ্গ সেই অবস্থান জানাবেন। মিনিট মেকার বিষয়টি এখনো কেন এত দেরি হচ্ছে, কারণ 9টা নাগাদ বৈঠক শেষ হয়ে গেছিল, এখন তোমার প্রায় 1.5 ঘন্টা হতে চললো, ঘন্টা দেড়েক, এবং এখনো মিনিট মেকার যে প্রক্রিয়াটা বা কার্যবিবরণী লেখার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু শেষ হয়নি। তবে তাদের যে 5 দফা দাবি রয়েছে সেই 5 দফা দাবির মূল যে জায়গার যে জট পদত্যাগের যে দাবি, এক কলকাতা পুলিশের শীর্ষকর্তা নগরপালের পদত্যাগের দাবি, ডিসি সাউথের ডিসি নর্থের পদত্যাগের দাবি, ডিসি সেন্ট্রালের পদত্যাগের দাবি এবং উল্টো দিকে স্বাস্থ্য ভবনের 3 শীর্ষকর্তা, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্যকর্তা, এই 3 জনের পদত্যাগের যে দাবি। আর এক্ষেত্রে এই যে দাবিগুলি রয়েছে এই পদত্যাগের দাবিগুলি, আর তারা এই বৈঠক এতক্ষণ ধরে হলো, ঘন্টা ধরে কার্যবিবরণী লেখা হচ্ছে। চিকিৎসকদের একাংশ মনে করছেন যে এই দাবিগুলির মধ্যে আংশিক বা খানিক দাবি মেকার প্রতিশ্রুতি মিললেও মিলতে পারে এবং সেই কারণেই বৈঠক হয়েছে এবং তারপরে কার্যবিবরণী লেখার প্রক্রিয়া চলছে। কিন্তু বৈঠকে যা আলোচনা হয়েছে কার্যবিবরণীতে তার প্রতিফলন ঘটছে কিনা, তার জন্য ঘন্টা থেকে দেরি হচ্ছে কিনা, সেই বিষয়গুলির উপরে নজর রাখতে হবে। কিন্তু এখনো পর্যন্ত তুমি বুঝতে পারছো 6:40 থেকে একটা বৈঠক শুরু হয়েছে, 10:30 আমরা এর আগের দিন দেখেছিলাম যখন তারা এসছিলেন তার ঘন্টা খানেকের মধ্যেই তারা কিন্তু তাদের যে অসন্তোষ সেই অসন্তোষ নিয়ে তারা জানাতে শুরু করেছিলেন। এক্ষেত্রে এদিন অন্তত তেমন কিছু ঘটেনি, একটা বৈঠক তার শেষ পর্যায়ে গিয়েছে, তাই ঘন্টা দেড়েক হলো, তবে কার্যবিবরণী লেখার প্রক্রিয়া চলছে। এই দীর্ঘ সময় কেন লাগছে সেটাই একটা কোথাও একটা খটকা লাগার জায়গা যে এতক্ষণ ধরে কেন কার্যবিবরণী লিখতে সময় লাগছে, তাহলে কি সেখানে কোথাও মতানৈক্য বা মতান্তরের সম্ভাবনা রয়েছে?
আর সেই বিষয়গুলি রয়েছে। তবে মোটের উপর এখনো পর্যন্ত যা খবর তাতে কিন্তু বৈঠক একেবারেই ইতিবাচক নয়, সেই রকম কোনো বার্তা কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি। সঙ্গে থাকো, আসবো তোমার কাছে। একবার ধনা মঞ্চের দিকে নজর রাখা যাক। 10:34 আজিজ রয়েছে ধনা মঞ্চ থেকে। আজিজ, ছবিটা তোমাকে দেখাবো। এখানে কিন্তু একেবারে প্রত্যেকেই অপেক্ষা করছেন যে এই যে বৈঠক হলো সেই বৈঠকে ঠিক কি সিদ্ধান্ত হয়েছে, তাদের দাবি মেনে নেওয়া হয়েছে কিনা। কিন্তু তার আগে এখানকার যে মুডটা সেটা তুমি একেবারেই দেখতে পাবে যে প্রত্যেকেই স্লোগানিং করছেন এবং প্রত্যেকেই কিন্তু এখানে একটা উৎসবের মেজাজে আছেন যে আজকে অবশেষে কিন্তু এই বৈঠকে তারা বসতে পেরেছে, তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পেরেছে এবং তাদের যে দাবি সেই দাবিগুলি তারা একেবারে সেখানে জানাতে পেরেছে। এবং তারপর থেকেই কিন্তু এখানে তুমি দূর দূরান্ত অবধি তুমি দেখতে পাবে প্রত্যেকেই কিন্তু একভাবে বসে আছেন এবং এখানে স্লোগানিং করছেন। এই যে তাদের দাবি রয়েছে সেই দাবিতে নিয়ে তারা এখানে স্লোগানিং করছেন। আমি একটুখানি তোমাকে সেই ছবি এবং সেই স্লোগানিং তোমাকে শোনানোর চেষ্টা করবো শুভজিৎ, তাহলে তুমি বুঝতে পারবে এখানকার এই স্বাস্থ্য ভবনের সামনের ঠিক ছবিটা এখন কি রকম। নজর থাকবে আজিজ, নজর থাকবে, নজর রাখো। আমরা যাবতীয় খবরের সব আপডেট দেবো। তবে আগামীকাল সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ডে তৃতীয় দফা শুনানি, গোটা দেশের নজর থাকবে সেদিকে। তার আগে তদন্তের অগ্রগতি নিয়ে স্ট্যাটাস রিপোর্ট জমা সিবিআই এর। শুনানিতে স্ট্যাটাস রিপোর্টের পাশাপাশি ময়না তদন্তের চালান, হাসপাতালে নিরাপত্তার পরিকাঠামো, চিকিৎসকদের কর্মবিরতির দিকেও নজর থাকবে। তিলোত্তমা ধর্ষণ খুনে জোড়া গ্রেপ্তারি সিবিআইকে বাড়তি অক্সিজেন যোগাবে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। 17 সেপ্টেম্বর শুনানির আগে আরজিকর কাণ্ড নিয়ে সিবিআইকে নতুন করে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলেছিল সুপ্রিম কোর্ট। কি থাকতে পারে স্ট্যাটাস রিপোর্টে? সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, রিপোর্টে খুন ধর্ষণ কাণ্ডে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ও সন্দীপ ঘোষের গ্রেফতারের বিষয়টি উল্লেখ থাকতে পারে। বলা হতে পারে দুজন বৃহত্তর ষড়যন্ত্রে যুক্ত বলে সন্দেহ। তিলোত্তমা ধর্ষণ ও খুনে প্রমাণ লোপাটের আশঙ্কার কথাও বলা থাকতে পারে। এছাড়াও উল্লেখ থাকতে পারে ইচ্ছাকৃতভাবে তদন্ত শুরু করতে দেরি করায় গুরুত্বপূর্ণ প্রমাণ লোপাট হয়েছে। ধৃত সঞ্জয় অপরাধ করেছে জানার পরও তার পোশাক উদ্ধার করতে 2 দিন দেরি করেন ওসি। তিলোত্তমার পরিবার দ্বিতীয় ময়নাতদন্তের জন্য দাবি জানালেও পুলিশ তা করতে দেয়নি। ধৃত সঞ্জয় নার্কো টেস্টে রাজি হয়নি। অসৎ উদ্দেশ্য নিয়ে তদন্ত শুরু করা, যাতে মামলার সমস্ত গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট হয়ে যায়, সেইভাবে কাজ করেছে পুলিশ, তেমন অভিযোগও করা যায়। অর্থাৎ পরতে পরতে পুলিশের যে কাজের ক্ষেত্রে গাফিলতি বা কাজের ক্ষেত্রে ভুল ত্রুটি, তার মধ্যে সিবিআই খুঁজে পাচ্ছে ষড়যন্ত্র, এবং সেই ষড়যন্ত্র বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে সন্দীপ ঘোষ এবং অন্যদিকে অভিজিৎ মণ্ডল যুক্ত। সেই রিপোর্ট আদালতে জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, তদন্ত প্রভাবিত করার চেষ্টা হয়েছে। প্রথম দিন থেকে এই দাবি করে আসছেন তিলোত্তমার মা, বাবা এবং জুনিয়র চিকিৎসকরা। সুপ্রিম কোর্টের রিপোর্ট সেই তত্ত্বেই শিলমোহর দিল বলে মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্টের উপর আমাদের 100% ভরসা আছে এবং সিবিআইয়ের উপরও ভরসা আছে। আশা করছি আমরা একটা ন্যায় বিচার পাবো। রক্ষক কি ভক্ষক, যেখানে আমরা প্রথমে বিপদে পড়লে পুলিশের কাছেই যাব, গেছিলাম কিন্তু কোনো সমাধান পাইনি। এই জন্য
আতশ কাচের নিচে পুলিশের ভূমিকা। পুলিশের তদন্ত নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন তিলোত্তমার বাবা মা থেকে শুরু করে আন্দোলনকারীরা। এবার সিবিআই রিপোর্টেও ছত্রে ছত্রে ষড়যন্ত্র আর পুলিশি গাফিলতির অভিযোগ। শিয়ালদা কোর্টে বিস্ফোরক রিপোর্ট পেশ কেন্দ্রীয় এজেন্সির। তিলোত্তমার এই মর্মান্তিক পরিণতির পর তার পরিবার এবং আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা অভিযোগ করেছিলেন যে এই ঘটনায় প্রমাণ লোপাট হয়েছে এবং তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে সিবিআই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করার পর শিয়ালদা আদালতে যে বিস্ফোরক রিপোর্ট জমা দিয়েছে তা থেকে কিন্তু পরিবার এবং ডাক্তারদের অভিযোগের সত্যতা বা সারবত্তা মিলেছে বলেই মনে করা হচ্ছে। আরজিকর হাসপাতালে তিলোত্তমার ধর্ষণ ও খুন বৃহত্তর ষড়যন্ত্র। শিয়ালদা কোর্টে এমনই চাঞ্চল্যকর দাবি করেন সিবিআই এর আইনজীবী। আদালতে লিখিতভাবে রিপোর্ট জমা দেয় সিবিআই। এজেন্সির দাবি, ক্রাইম সিন থেকে নমুনা ও বায়োলজিক্যাল স্যাম্পল সংগ্রহ করা ও সেগুলো সিল করার সময় ভিডিওগ্রাফি করা হয়নি। সঞ্জয় ও অন্য সন্দেহভাজন অভিযুক্তদের সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। অন্য সম্ভাব্য অভিযুক্তদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করা হয়েছে সঞ্জয় ও অন্যদের স্ক্রিনিংয়ে। তদন্তের মোড় ঘোরানোর উদ্দেশ্য নিয়েই এটা করা হয়েছে। অথচ পুলিশ এর আগে অন্য কথাই বলেছিল। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বলেছিলেন, ঘটনার দিন বেলা 12:25 থেকেই ভিডিওগ্রাফি ফটোগ্রাফি শুরু হয়ে যায়। যে কোনো কেসে কিন্তু আমাদের ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি একটা বড় পর্ব। আমাদের কিন্তু 12:25-এ ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি শুরু হয়েছে। এটা কিন্তু ধাপে ধাপে হয়েছে। যখন ইনকোয়েস্ট হয়েছে তখন হয়েছে, যখন ফরেনসিক টিম এসেছে তখন হয়েছে, তারপর যখন সিজার হয়েছে তখনও কিন্তু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি হয়েছে। তিলোত্তমা ধর্ষণ খুনে মামলা রুজু করার সময়ও গভীর ষড়যন্ত্র হয়েছে বলে শিয়ালদা আদালতে লিখিতভাবে জানিয়েছে সিবিআই। এজেন্সির দাবি, প্রথম জেনারেল ডায়েরিতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ষড়যন্ত্র করে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়া হয়। লেখা হয়েছিল, চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুমে পিজি ট্রেনি ডাক্তার সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন। যদিও বাস্তব হলো ততক্ষণে ডাক্তাররা পরীক্ষা করে দেখেছেন ছাত্রী মারা গিয়েছেন। ধৃত সঞ্জয়ই অপরাধ করেছে জানার পরেও তার পোশাক উদ্ধারে অকারণ 2 দিন দেরি করেছেন ওসি। অসৎ উদ্দেশ্য নিয়েই তদন্ত শুরু করা হয়েছে যাতে এই মামলার গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ নষ্ট হয়। সিবিআই এর দাবি, তিলোত্তমার মৃত্যুতে অসৎ উদ্দেশ্য নিয়েই তদন্ত শুরু হয়েছিল। প্রথম থেকেই বলেছি ক্রাইম সিন পাল্টানোই হয়েছে, ওখানে ঘটেইনি কিছু, দেখলেই বোঝা যাচ্ছে পুরো সাজিয়ে গুজিয়ে। কার ভূমিকা ছিল জানি না, পুরো সিস্টেমের ভূমিকা ছিল, পুরো প্রশাসন, তারপর স্বাস্থ্য দপ্তর, কলেজ কর্তৃপক্ষ, সবার ভূমিকা ছিল ওখানে। কিন্তু 14ই আগস্ট প্রথম রাত দখলের দিন আরজিকরে গিয়ে সিপি বিনীত গোয়েল কি বলেছিলেন শুনুন। We have not done anything wrong. I'm telling you from my core of my heart, from every member of the team, that we have not tried to save anyone. CBI can prove any of my men have tried to save anyone. We are responsible, evidence destruction, anything. For evidence destruction, there is a 201 section under IPC. We are responsible. We are a responsible force. You can't destroy evidence just like that. পরতে পুলিশের যে কাজের ক্ষেত্রে গাফিলতি বা কাজের ক্ষেত্রে ভুল ত্রুটি, তার মধ্যে সিবিআই খুঁজে পাচ্ছে ষড়যন্ত্র, এবং সেই ষড়যন্ত্র বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে সন্দীপ ঘোষ এবং অন্যদিকে অভিজিৎ মণ্ডল যুক্ত, সেই রিপোর্ট আদালতে জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ক্যামেরা সুদেবের সঙ্গে সুজয়, টিভি9 বাংলা, কলকাতা। বিশ্বকর্মা পুজোর আগের দিন কারখানা সুপারভাইজারকে পিটিয়ে খুন। হুগলির শাহগঞ্জের ঘটনা। রেলের যন্ত্রাংশ তৈরির কারখানায় চলছিল বিশ্বকর্মা পুজোর প্রস্তুতি। বিকেলে একদল দুষ্কৃতী কারখানার গেটের বাইরে মারধর শুরু করে কারখানার সুপারভাইজারকে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তি হাবড়ার বাসিন্দা। তদন্ত শুরু করেছে পুলিশ। গন্ডগোলটা আমরা ওইভাবে বলতে পারবো না, আমরা আমাদের কাজের মধ্যে থাকি, কাজ করি, আমরা বাড়ি যাই। এবার ঝামেলা হচ্ছিল, আমরা গেছি ঠেকাতে, যেহেতু আমরা চিনি জানি, সেটা দেবাদানা হয়ে অন্য কেউ হলেও আমরা হয়তো তাই করতাম, ঠেকাতে যেতাম। ছিল কতজন ছিল জানি না, আমাকে এরকম সব লেবার। কি হয়েছিল, গন্ডগোল আগে থেকে ছিল জানি না স্যার, আমি এসছি ওই অবস্থা দেখেছি, আমাকে এরকম ভাবে মেরেছে। কোনোদিন কি দেখেছেন যে ভাইয়ের সাথে কারো কোনো সমস্যা কারখানার ভিতরে কিছু নিয়ে? না, এরকম কোনো কিছু কোনোদিন আপনার ভাই বলতো না? না। আপনি কি শুনলেন? আমি শুনে আসলাম যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে এসে তো এই শুনছি, আর কিছু জানি না।